বিয়ের মণ্ডপ সাজানো ছিল। কিরণের বাবা হরিশের চোখেও অশ্রু ছিল। সে ছেলের পায়ের কাছে নিজের মাথার পাগড়ি রেখে কান্না করে করে তার মেয়ের জন্য খুশি চাইছিল। বাবা আরব, এইভাবে বিয়েটা ভেঙে দিও না, আমার মেয়ের জীবনটা নষ্ট হয়ে যাবে। এই গরিব অসহায় বাবার ওপর একটু দয়া করো বাবা। আমি তোমার এই কালো মেয়েকে কখনোই বিয়ে করতে পারবো না। বাবা মা, তোমরা এটা আগে দেখোনি এই মেয়ের গায়ের রং এত কালো? বাবা আরব, এরা আমাদেরকে ভুল ছবি দিয়েছিল, যেই ছবিতে এই মেয়েটার গায়ের রং অনেক ফর্সা ছিল। আরে ছবি থেকে কি এত কিছু বোঝা যায় নাকি? আর আরব যদি এখন এই মেয়েটাকে বিয়ে করতে না চায় তাহলে আমরা তো ওকে জোর করতে পারি না। চলো বাবা আরব, এখান থেকে এখন চলো। আরব বিয়ে ভেঙে দিয়ে বরযাত্রী নিয়ে ফিরে যাই। আজকে কিরণের বিয়ে যৌতুকের জন্য নয়, উল্টো তার গায়ের কালো রঙের কারণে ভেঙে গিয়েছিল। কিরণের বাবা তার মেয়ের বিয়ের জন্য নিজের গ্রামের জমি সবকিছু বিক্রি করে দিয়েছিল, যেন তার মেয়ের বিয়েতে কোনো কমতি না হয়। হরিশ সবসময় তার মেয়ে কিরণের ভালো চাইতো। কিরণের জন্য তার মা বাবাই সবকিছু ছিল। কিন্তু কিরণের বয়স যখন 5 বছর ছিল তখন তার মায়ের মৃত্যু হয়ে যায়। তারপর থেকে তার বাবাই তার মা, তার বাবাই তার বাবা। মায়ের মৃত্যুর পর থেকে হরিশ তার মেয়েকে একাই লালন পালন করে বড় করেছে। কিরণ, কোথায় গেলি তুই? আমার মেয়ে কোনো ভুল পদক্ষেপ নিয়ে নেয়নি তো? কোথায় গেলি কিরণ? বাবা, কি হয়েছে? তুমি কান্না করছো কেন? তোমার মনে হয়েছিল আমি কোথাও উল্টোপাল্টা কিছু করব? না বাবা, এমন কিছু আমি করব না। তোমার মেয়ের মনোবল তোমার মতোই দৃঢ়। আমি এতটা বোকা নই যে বিয়ে ভেঙে যাওয়াতে আমি নিজের ক্ষতি করব। বাবা, এখন আমরা আর এইখানে থাকবো না, আমরা আবার গ্রামে ফিরে যাব। তোর মায়ের মৃত্যুর পর গ্রামের বাড়িঘরে ওর কথা খুব মনে পড়তো, মনটা খারাপ থাকতো। এর কারণে আমি তোকে নিয়ে শহরে চলে আসি। কিন্তু এখন তুই ঠিকই বলেছিস, এই শহরে আমাদের আর কিছুই নেই। চল আমরা আবারও গ্রামে ফিরে যাই। কিরণ তার বৃদ্ধ বাবার জন্য নিজের চোখের অশ্রু মুছে ফেলে এবং তারা দুইজনে মিলে গ্রামে ফিরে আসে। গ্রামে আসার পর হরিশ আবারও তার পুরনো পেশা নৌকা চালানো শুরু করে দেয়। হঠাৎ করেই একদিন, কি হয়েছে বাবা? তোমার শরীর তো ঠিক নেই, তুমি বসো, আমি এক্ষুনি তোমার জন্য চা বানিয়ে নিয়ে আসছি। মা কিরণ, আগেই অনেক দেরি হয়ে গেছে। কাজে যাওয়াটা তো জরুরি, তাই না? আমি সন্ধ্যাবেলায় এসে চা খেয়ে নেব। আমার দেরি হয়ে যাচ্ছে, এখন আমি যাচ্ছি। আজকে মনে হয় একটু ভালোই ইনকাম হবে। বাবা, আজকে তুমি নয়, আমি যাব নদীতে নৌকা চালাতে। আর তুমি তো জানোই যে আমি কত ভালো নৌকা চালাতে পারি। আজকে তুমি কোথাও যাবে না, বাড়িতে বসে বিশ্রাম করো। আজকে আমি যাব নৌকা চালাতে। আর খবরদার আমাকে আটকানোর চেষ্টা করো না, কারণ তুমি খুব ভালোভাবেই জানো আমি তোমার একটা কথাও শুনবো না। কিরণ হরিশকে বিশ্রাম করতে বলে নদীতে চলে যায় নৌকা চালানোর জন্য। কিরণ যখন যাত্রীদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে ফিরে আসছিল, ঠিক তখন, কেউ আছো? আমার বন্ধু নদীর মধ্যে ডুবে যাচ্ছে, বাঁচাও। আরে, এটা তো কোনো একজন ছেলে নদীটা ডুবে যাচ্ছে, আমার ওকে বাঁচাতে হবে। কিরণ সেই ছেলেটাকে বাঁচিয়ে নেয়। ছেলেটি অজ্ঞান অবস্থায় ছিল। কিরণ যখন সেই ছেলেটাকে দেখে তখন সে ভীষণ অবাক হয়ে যায়। আরে, এটা তো আরব, কিন্তু ও এইখানে কিভাবে? আমরা দুইজনে এখানে বেড়াতে এসেছিলাম। হঠাৎ করেই ওর পা পিছলে যাই আরও নদীর মধ্যে পড়ে যাই। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি আমার বন্ধুর জীবন বাঁচিয়েছো। উনি অজ্ঞান হয়ে গেছেন। আমার বাড়িটা বেশি দূরে নয়, পাশেই। আপনি আমার সঙ্গে ওনাকে নিয়ে আমার বাড়িতে চলুন। মা কিরণ, তুই তো খুব ভালোভাবে জানিস এটা সেই ছেলে যে তোকে বিয়ের মণ্ডপে ছেড়ে চলে গিয়েছিল। আর তুই ওকে বাড়িতে নিয়ে এসেছিস। ও যখন জ্ঞান ফিরবে তখনই ওকে এখান থেকে চলে যেতে বলবি। আমি চাই না ওকে দেখে তুই আরো দুঃখী হ, তোর ক্ষতগুলো আবার জেগে উঠুক। তাই ভালোর জন্য বলছি, ওকে এখান থেকে চলে যেতে বলবি। কিছুক্ষণ পর আরবের জ্ঞান ফিরে আসে। সেও কিরণ এবং তার বাবাকে দেখে চমকে যায়। আরব, আমার বন্ধু, তোর জ্ঞান ফিরে এসেছে। দেখ, আজকে ওনাদের জন্যই তুই বেঁচে গেছিস। তোমাকে অনেক অনেক ধন্যবাদ কিরণ, যে তুমি আমার জীবন বাঁচিয়েছো। এখন আমাকে যেতে হবে। আমি চিরকাল তোমার জন্য কৃতজ্ঞ থাকবো। এইটা বলার পর আরব চলে যাবার জন্য 2 পা সামনে এগোয়। ঠিক তখন হঠাৎ করেই সে আবারও মাথা ঘুরে পড়ে যায়। দেখুন, আমার কথাটা বোঝার চেষ্টা করুন। এখন আপনি ওই অবস্থাতে নেই যে এখান থেকে আপনি এক্ষুনি চলে যাবেন। আপনার সুস্থ হতে 2 থেকে 3 দিন সময় লাগবে। আপনার মাথাতে পাথরের আঘাত লেগেছিল, যার কারণে ক্ষত হয়ে গেছে, আর এর কারণেই আপনার মাথা ঘুরছে। আপনি যখন পুরোপুরিভাবে সুস্থ যাবেন তখন এখান থেকে চলে যেতে পারেন। ততদিন পর্যন্ত আপনারা দুইজন এখানে থাকতে পারেন, আমার কোনো আপত্তি নেই। মা কিরণ, তুই জেনে শুনে এমনটা কেন করছিস? কেন ওকে এইখানে থাকতে বললি? তুই তো ভালোভাবেই জানিস ওকে দেখলে তোর কষ্ট আরো বেড়ে যাবে।
বাবা, তুমি তো শিখিয়েছ যখন বিপদে পড়বে তখন যে কোনো মানুষকেই আমাদের সাহায্য করা উচিত। এখন আরবের ক্ষতটা অনেক গভীর। যখন ও ঠিক হয়ে যাবে তখন আমি ওকে যাওয়ার থেকে কখনোই আটকাবো না। কিরণের সহানুভূতি এবং সেবাভাব দেখে আরব ভীষণ লজ্জিত হয়। সে কিরণীর সাথে এত বাজে ব্যবহার করেছে, তার গায়ের রঙের কারণে তাকে বিয়ের মণ্ডপে ছেড়ে চলে এসেছে, আর আজকে সেই কিরণী তাকে এতটা সাহায্য করছে। আরব সেখানে ছিল প্রায় 2 দিন হয়ে গেছে। আরব, কিরণ সত্যি অনেক ভালো একটা মেয়ে। তুই সত্যি ওর সাথে অনেক খারাপ একটা কাজ করে ফেলেছিস। দেখ আরব, আমার বন্ধু, এখনো অনেক সময় আছে। তুই বিয়ের জন্য রাজি হয়ে যা, ওদেরকেও মানিয়ে নে। দেখ বন্ধু, আমার এমনটা সাহস নেই। আমি এদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক অন্যায় করেছি ওদের সাথে। এখন কোন মুখে ওদের কাছ থেকে ক্ষমা চাইবো? আরব তার বন্ধুর সঙ্গে অন্য ঘরে কথা বলছিল, তখন হঠাৎ করেই হরিশের শরীর খারাপ হয়ে যায় এবং সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এ কি বাবা, তোমার হঠাৎ করেই কি হয়ে গেল? তুমি কিছু বলছো না কেন? আমি এক্ষুনি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। কিরণ, তুমি ভয় পেও না, আমি তোমার সঙ্গে যাচ্ছি। দেখুন, আপনার বাবার হার্টের অনেক বড় অপারেশন হবে, আর এটা শুধু শহরেই সম্ভব। তাই আপনি আপনার বাবাকে যত দ্রুত সম্ভব শহরে নিয়ে যান। বাবা, তোমার কিছু হবে না। আমি তোমাকে শহরে নিয়ে যাব, আর সেইখানকার ভালো একটা হাসপাতালে তোমার চিকিৎসা করাবো। তুমি একদম চিন্তা করো না বাবা, যেভাবেই হোক আমি তোমাকে সুস্থ করেই তুলব। রাহুল, তুই একটা অ্যাম্বুলেন্স বুক কর। আমি আজকেই কিরণ আর তার বাবাকে নিয়ে শহরে যাব। আরব কিরণ এবং তার বাবাকে নিয়ে শহরের অনেক বড় একটি হাসপাতালে পৌঁছায়। এরপর সময় মতো তার হার্টের অপারেশনও হয়ে যায়। সময় মতো সুচিকিৎসা পাওয়ার কারণে কিরণের বাবার শরীর সুস্থ হয়ে যায়। এখন ভয় পাওয়ার আর কোনো প্রয়োজন নেই। সময় মতো আপনার বাবার চিকিৎসা হয়েছে, এখন উনি বিপদমুক্ত। ব্যাস আর কিছুদিন চিকিৎসার অধীনে ওনাকে হাসপাতালে রাখবো, এরপর ওনাকে ছেড়ে দেওয়া হবে। কিরণ, এখন ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমার বাবা ঠিক আছে, এখন চোখের অশ্রু মুছে নাও। হরিশের জ্ঞান ফিরে আসে এবং কিছুদিন পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। বাবা, তুমি আমার জন্য যা করেছো তা নিজের আপন মানুষও করে না। তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবা, আমি তোমার ওপর চিরকৃতজ্ঞ থাকবো। বাবা, আপনি ঠিক আছেন। আমার কাছে এর থেকে বড় পাশ্চিত্য আর কিছু হতেই পারে না। আমার এখনো আরও একটা পাশ্চিত্য করার বাকি আছে। আমি আরও একটা পাশ্চিত্য করতে চাই। সেদিন আমি যেই ভুলটা করেছিলাম সেই ভুলটা আজকে আমি শুধরে নিতে চাই। ওই ভুলটা আজকে আমি অনুভব করতে পারছি। আমি আমার ভুলটা শুধরে নিতে চাই, আর তার কারণে আমি কিরণকে বিয়ে করতে চাই। আমি আপনার কাছে কিরণকে চাইছি, আর আমি জানি আপনি আমাকে না করতে পারবেন না। সত্যি, কিরণ লাখে একজন মেয়ে। কিরণ, তুমি কি আমার সাথে বিয়ে করবে? হে আল্লাহ, তুমি আমার মেয়ের জীবনে খুশি এনে দিয়েছো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। কিরণ এবং কিরণের বাবা বিয়ের জন্য রাজি হয়ে যায়। এরপর ধুমধাম করে তাদের বিয়ে হয়। কিরণের জীবনও হাসি খুশিতে ভরে যায়। মমতা প্রেগনেন্ট হওয়ার পর থেকেই অনিল প্রচণ্ড খুশি ছিল। 9 মাস পরে মমতা একটি মেয়ে সন্তানের জন্ম দিয়ে মৃত্যুবরণ করে। তবে মৃত্যুর সময় সে তার মেয়ের নাম কাজল রেখে তার স্বামীর কাছ থেকে তার মেয়েকে দেখভাল করার ওয়াদা নিয়ে সে মৃত্যুবরণ করে। এরপর অনিল কামিনীর সঙ্গে দ্বিতীয় বিয়ে করে। আরে বাচ্চাকে তুমি আমার হাতে দাও। কামিনী, কাজল হলো আমার মমতার একমাত্র চিহ্ন। তুমি এর সাথে কোনোদিন সৎমায়ের মতো আচরণ করো না প্লিজ। আপনি এ নিয়ে ভাববেন না। আমি কাজলকে পেটে ধরিনি, জন্ম দিইনি তো কি হয়েছে? ও আজ থেকে আমার নিজের মেয়ে। ওকে নিজের মেয়ের মতো করে আমিও ভালোবাসবো আর বড় করে তুলবো। কামিনী অনিলকে বিভিন্ন রকম মিষ্টি কথায় ভুলিয়ে ভালিয়ে তার কাছে বিশ্বস্ত হয়ে গেল। কিন্তু অনিলের অনুপস্থিতিতে সে বাচ্চাকে অনেক কষ্ট দিত, ক্ষুধার্ত রাখতো আর কান্না করাতো। এরই মধ্যে দিয়ে কামিনীও গর্ভবতী হয়ে যায়, আর তারও একটি মেয়ে সন্তানের জন্ম হয়। কামিনীর মেয়ে খুবই সুন্দরী, ফর্সা হয়। আরে ও অনিলজি, দেখুন আমার মেয়ে দেখতে কত সুন্দর হয়েছে। ওর বিয়েতে না কোনো যৌতুকও লাগবে না, দেখো। কামিনী তার নিজের মেয়ের নাম লাবণ্য রাখলো। অধিকাংশ সময়ই কাজলের বিরুদ্ধে অনিলকে অনেক কিছু বোঝায়, যার কারণে ধীরে ধীরে অনিল ভুলে গিয়েছিল যে লাবণ্য ছাড়াও তার আরেকটি মেয়ে আছে। অনিল লাবণ্যের জন্য প্রতিদিনই খেলনা নিয়ে আসতো, আর বেচারি কাজলের জন্য আপন বলতে এই পৃথিবীতে আর কেউ নেই। ধীরে ধীরে 2 বাচ্চায় বড় হয়ে যায়। নিজের ফর্সা রঙের কারণে লাবণ্য অনেক বেশি অহংকারী হয়। আরে কালজি কয়লা, সর এখান থেকে, সাইডে যা। আমি এখন তৈরি হব। না, আমি আগে রেডি হব।
আমি আয়নার সামনে আগে এসেছি। কাজল ও লাবণ্যের মধ্যে আয়না নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়। তখন সেখানে কামিনী চলে আসে আর কাজলকে অনেক জোরে থাপ্পড় মেরে বলে, আরে কালির কয়লা, কুৎসিত বান্দর কোথাকার, আমি তোকে কতবার বলেছি যে তোর কালো চেহারা নিয়ে তুই আমার মেয়ের সামনে আসবে না, সর এখান থেকে। লাবণ্য, মা আমার, দেখো তোমার জন্য নতুন ক্রিম এনেছি, তুমি প্রতিদিন এটা অ্যাপ্লাই করবে তোমার চেহারাতে, তোমার চেহারা আরো বেশি সুন্দর আর ফর্সা হয়ে যাবে। কাজল চোখের মধ্যে পানি নিয়ে তার বাবার দিকে তাকালো আর তার কাছে গিয়ে বলল, বাবা বাবা, মা আজকে আমাকে আবার মেয়েছে। মা আমাকে ভালোই বাসে না, শুধু লাবণ্যকে ভালোবাসে, ও আমার মাই না। তুই কেন আমার সামনে এসেছিস? তুই তোর মাকে খেয়েছিস, আমার জীবন থেকে মমতাকে কেড়ে নিয়েছিস। তুই সর এখান থেকে। আমার একটি মাত্র মেয়ে, তা হলো লাবণ্য। অশ্রুভর্তি চোখ নিয়ে কাজল সেখান থেকে তার রুমে চলে গেল। এভাবেই দিন পার হতে হতে তারা দুইজনে বিয়ের উপযুক্ত হয়ে গেল। আর অনিল তার দুই ফর্সা ও কালো মেয়ের জন্য বিয়ের পাত্র খুঁজতে আরম্ভ করলো। কাজল, কাজল, আরে ও কাজল, কোথায় তুই? হ্যাঁ বাবা, বলো। কালকে পাত্রপক্ষ তোকে দেখতে আসবে, কিছু টাকা নিয়ে যা, বাজার থেকে কিছু ক্রিম আর নতুন শাড়ি কিনে আন। অনিল কিছু টাকা কাজলকে দিয়ে বাজারে চলে গেল। এরই মধ্যে কামিনী ওখানে এসে কাজলের থেকে টাকা কেড়ে নিয়ে বলল, দে টাকা, কোনো প্রয়োজন নেই টাকা নিয়ে বাজারে গিয়ে নতুন কাপড় কেনার। লাবণ্যের অনেক পুরনো ছুট আছে, ওখান থেকে একটা পরে নে। মা তুমি ঠিকই বলেছ, আমার পুরাতন সব কাপড়গুলো আমার তো সৎবন্দিরই কাজে আসবে, কারণ একবার পরা কাপড় আমি আর দ্বিতীয়বার পরি না, চাই সে কাপড় যত দামি হোক না কেন। ও, আমি তো আমার কাপড়গুলোকে আমার ভিখারিকে দিয়ে দিতে চাইছি। লাবণ্যের পুরনো ড্রেস পরা কাজলের জন্য এটা কোনো নতুন বিষয় ছিল না। সে পরের দিনও লাবণ্যের পুরনো ড্রেস পরে রেডি হয়ে গেল। আর মঞ্জু তার ছেলে সন্দীপের সঙ্গে কাজলকে দেখতে চলে আসলো, কিন্তু কাজলের কালো রং দেখে বিয়ের জন্য সে না করে দিল। ভাই সাহেব, মাফ করবেন, আপনি আমার ছেলের দিকে তাকিয়ে দেখুন। আমার ছেলে দেখতে মাশাআল্লাহ দুধে আলতা, কিন্তু আপনার মেয়ে কালির কয়লা। এই বিয়ে কি দেওয়া যায়? এই মেয়ে আমার বাসায় গেলে আমার বাড়িটাই অন্ধকার হয়ে যাবে। মা, কালো রঙের কারণে মেয়েটিকে এভাবে কেন অপমান করছো? কাজলকে আমার পছন্দ হয়েছে, আমি এই বিয়েতে রাজি আছি। সন্দীপ ছিল একজন ক্যারেক্টার, সে শিক্ষিত ছিল। সে তার সব কথাকে সাহস করে খুলে বলতে পারত। কাজলের বিয়ে ঠিক হওয়ার পরপরই লাবণ্যর বিয়েও রণবীর নামে একজন ছেলের সঙ্গে ঠিক হয়ে গেল। আর দুই মেয়েরই হবপরীর বাড়ি থেকে শপিং আসলো। এই রে সৎ বোন, দেখ দেখ, আমার শ্বশুর বাড়ি থেকে কত দামি দামি জিনিস পাঠিয়েছে আমার জন্য। আমার বিয়ের জন্য ওরা লাখ টাকার লেহেঙ্গা কিনে দিয়েছে। আর তোর সেই ক্যারেক্টারওয়ালা জামাই তোর জন্য কি দিয়েছে দেখ, কয় টাকা দামের লেহেঙ্গা হবে। লাবণ্য, তুমি খবরদার এ কথা বলে আমার বিয়ের জিনিসকে ছোট করবে না। এটা আমার স্বামী প্রথম আমাকে দিয়েছে, এটাকে দামের সাথে কেন তুলনা করছো? হ্যাঁ, যা কিছু আছে তা নিয়ে খুশি থাকা তো তোর অভ্যাস। কামিনী তার ফর্সা মেয়ের হলদের জন্য অনেক দামি ড্রেস তৈরি করছিল। ওদিকে কাজলকে দিল হলুদ রঙের সস্তা একটা শাড়ি। লাবণ্য, মামার তুই এই ড্রেস পরে চলে আয়, হলদের অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ মাম্মি, আমার হলদের ড্রেসটা কি যে অ্যামেজিং। আর ও কালো বোন, তুই আমার কাছ থেকে দূরে থাকবি, বুঝেছিস? কিছুক্ষণের মধ্যেই হলদের অনুষ্ঠান শুরু হয়ে গেল। সব মেহমান, কামিনী, অনিল সবাই মিলে তার ফর্সা মেয়েকে নিয়ে ব্যস্ত আছে। হে খোদা, তুমি আমার মেয়ে লাবণ্যকে শ্বশুর বাড়িতে খুশি রেখো। এই দেখো না, আমার ফর্সা মেয়ের চেহারায় হলুদের রং কতটা মানিয়েছে, কত সুন্দর লাগছে তোকে মা। কারো যেন নজর লেগে না যায়। জন সরি মা, কারোর নজর আমার উপরে লাগবে না। দেখো না, আমার কালো বোন পাশে আছে কালো টিকা হিসাবে। নাও, এই যে আমার প্রিয় সৎ কালো বোন, তোমাকেও আমি হলুদ লাগিয়ে দেই। এই হলুদ মাখলে কমসে কম তোমাকে তো একটু ফর্সা লাগবে, তাই না? ফর্সা বোন লাবণ্য হলুদের অনুষ্ঠানেও কাজলকে নিয়ে অনেক বেইজ্জতি করলো। তার কারণ একটি ছিল যে লাবণ্য ছিল ফর্সা। লাবণ্যর প্রত্যেকটি আশাকে তার মা বাবা পূর্ণ করলো। দামি দামি গহনা, দামি লেহেঙ্গা, এমনকি বিয়ের জন্য তাকে অনেক দামি স্টেজে বসানো হলো। ওদিকে কাজলের জন্য প্রত্যেকটা জিনিসেরই কমতি ছিল, কেউ কিছুই তাকে দিতে চাইছিল না। লাবণ্য, মামনি, পার্লারের লোক চলে এসেছে, তুই তাড়াতাড়ি রেডি হয়ে যা। শোনো, আমার মেয়েকে এমন করে সাজিয়ে তুলবে যে সবাই যেন শুধু তাকিয়েই থাকে।
শিওর ম্যাম। মা, আমার জন্য পার্লার থেকে বিউটিশিয়ান আনোনি? আরে তোর মাথা খারাপ? তুই যে কাঠের কয়লা, তোর মুখে যতই মেকআপ দেওয়া যাক না কেন, তোকে কি দেখতে সুন্দর লাগবে? কালির কয়লা কালি থাকবি। অযথাই তোর জন্য কেন টাকা খরচ করব বলতো? একথা শুনে কাজল আরো বেশি কষ্ট পেল। কাজল তার চোখে পানি নিয়ে নিজে নিজে সাজুগুজু করলো আর তার বাবার কাছে গেল। বাবা, আমি এই বাড়ি থেকে আর সারা জীবনের জন্য চলে যাব। তোমার এই অভাগা মেয়েটিকে আজকের জন্য তো একটু দোয়া করে দেবে? ওই সময় হঠাৎ করে দেওয়াল থেকে কাজলের আপন মায়ের ছবি নিচে পড়ল। তখন অনিলের মনে হয়ে গেল মমতার সাথে দেওয়া সেই ওয়াদার কথা। মা, তুই আমাকে ক্ষমা করে দে। আমি তোর সাথে অনেক অন্যায় করেছি। কামিনী কামিনী আমার নিজের সন্তানের কাছ থেকেও আমাকে দূর করে দিয়েছে। আমি কামিনীর কথাই ফেঁসে গিয়েছিলাম। আমি বুঝতে পারিনি যে আমি কি করছি। আজ তোর এই অভাগা বাবা তোর জন্য মন থেকে দোয়া করে দিল। শ্বশুর বাড়িতে তুই যেন এত বেশি ভালোবাসা পাস, সুখ পাস, যেন বাবার বাড়ির কথা আর মনেই না থাকে। এর কিছুক্ষণ পরে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেল। হঠাৎ করে লাবণ্যর বিয়ের লেহেঙ্গাতে আগুন ধরে গেল আর দাও দাও করে জ্বলতে লাগলো। পাশ থেকে কাজল লাবণ্যর লেহেঙ্গার আগুন নিভিয়ে দিল আর তার আগুন নিভাতে গিয়ে কাজলেরও হাতে চোট লাগলো। এতে লাবণ্য বেঁচে গেল। তখন তাদের বাবা কামিনীকে বলল, দেখো দেখো কামিনী, যাকে তুমি আর আমি সারাটা জীবন ধরে অত্যাচার করেছি, অবহেলা করেছি, দেখেছো আজ ওই কাজলের জন্যই তোমার আদরের মেয়ে লাবণ্য বেঁচে গেল। হ্যাঁ লাবণ্য, তুই আমাকে ক্ষমা করে দিস মা। আজকের পর থেকে জীবনে কখনো আর তোকে আমি সৎ মেয়ে মনে করব না। কাজল তার সৎমাকে ক্ষমা করে দিল। কিছুক্ষণ পরে দুই মেয়েরই অনেক ধুমধাম করে বিয়ে হয়ে গেল। কাজল তার শ্বশুর বাড়িতে অনেক হ্যাপি ছিল। এভাবে কাজলের জীবন সুখে শান্তিতে ভরে উঠল। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের গল্প। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবে, যেন আমাদের নতুন নতুন ভিডিও তোমরা সবার আগে পেয়ে যাও। সো ফ্রেন্ডস, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং নিজের প্রতি খেয়াল রেখো।